পাহাড়ে এখন তো মানুষের বসতি তো গেছে, ওটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। সরকারি বিভিন্ন সংস্থাগুলো, ফিফা, ফিফা হলো ক্রীড়া পরিষদ, সরকারি কর্মচারীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা এখন গুলো চট্টগ্রাম সহ কক্সবাজারে, সেই জায়গায় গিয়ে নাকি তাদেরকে হচ্ছিল থাকতে হবে। সেই জায়গায় তাদের হচ্ছিল পাহাড়ের উপর বিল্ডিং করতে হবে। 7,000 একর পাহাড় তাদেরকে হচ্ছিল দিয়ে দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ইনিশিয়েটিভ নিয়ে সেগুলো হলো বাতিল পরে। এই যে মানুষকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু সরকার যে যারা হলো এটার হচ্ছিল দায়িত্ব দেবে, যাদের হচ্ছিল রক্ষণ করবে, এবং তারাই হলো ভক্ষকের ভূমিকায় পালন উপনীত হয়েছে। সেই জায়গাতে স্যার চমৎকার ভাবে হলো বলছে যে আজকে পাহাড়ে এই যে দুদিন যখন হলো মানুষ সরে যাওয়ার কথা, আপনি কেন আগে তো আপনারা বলতে পারেন নাই? আমরা আগে কেন ওই জায়গাগুলোতে হচ্ছিল অ্যাড্রেস করতে পারিনি? কেন করতে পারিনি? কারা দায়িত্ব? বাংলাদেশের পৃথিবীতে ছাত্র পৃথিবীর অনেক উদাহরণ দিলেন হচ্ছিল, কিন্তু পৃথিবীতে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণের জন্য যত আইন আছে পৃথিবীর কোথাও নেই। আমাদের দেশে আইন করি আমরা আইনকে ভঙ্গ করার জন্য। এই আইন ভঙ্গ কারা করে? হয়তো হলো প্রভাবশালী হলো রাজনীতিবিদ, হয় আমলা, নাহলে সরকারি যে কর্মকর্তাগুলো আছে, বন বিভাগ থেকে শুরু করে ওয়াসা, সিটি কর্পোরেশন, রাজুক থেকে শুরু করে সবাই এর সঙ্গে হচ্ছিল দায়ী। এদেরকে হচ্ছিল যে এখন হলো পথ সৃষ্টি করা হয়েছে। কেন পথ? তাদেরকে হলো খুশি করার জন্য। তাদের খুশি করতে গিয়ে সরকার তাদেরকে খুশি, আমাদের খুশি করতে গিয়ে আজকে নগরবাসীর এই বিশাল একটা দুর্ভোগের মধ্যে আমরা হচ্ছিল পড়েছি। ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হচ্ছিল, এবং এই সমস্যাগুলো সমাধান কালকে বা পরশুদিন দেখবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশাল একটা হলো টিম বসবে যে এত হাজার কোটি টাকা হচ্ছিল আমাদেরকে বরাদ্দ দিতে হবে। গত 30 বছরে কত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে ঢাকা সহ এই সিটি কর্পোরেশন গুলোতে, একটার হিসাব এখন আমাদেরকে হলো নিতে হবে। কারা কারা একসঙ্গে দায়ী ছিল? গত 2 বছর আমরা আগে দেখলাম যে চিটাগাং শহরে 12,000 কোটি টাকা হচ্ছিল, এখানে বরাদ্দ দেওয়া হলো এই জলাবদ্ধতা নিরসনের জন্য। কি কি দেখলাম আমরা? একটু বৃষ্টিতে পুরা চিড়িয়া শহর, অর্থাৎ 12,000 কোটি আমার একদম ধ্বংস। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু অনেকগুলো নদী আছে, নদীর সঙ্গে যে লিঙ্ক আপটা আমরা হলো করতে পারতেছি না। ঢাকা শহরে যে খালগুলো আছে, খালগুলো হচ্ছিল অপরিকল্পিত। রাজুকের দায়িত্ব আছে, এই ঢাকা শহরে হলো দায়িত্ব হচ্ছিল, নগরায়নের দায়িত্ব, তারা এটা সবচেয়ে বেশি শস্যের ভিতরে হচ্ছিল ভূত পড়ে আছে। তারা আজকে হচ্ছিল এই জায়গাগুলোতে অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের 1995 সালে যেখানে হচ্ছিল আমাদের প্রায় 95% হচ্ছিল যে জায়গাটা হচ্ছে খোলা স্পেস, ওপেন স্পেস ছিল, জলাধার গুলো হচ্ছিল আজকে হলো প্রায় 43 কিলোমিটার হলো কমে গিয়ে 30 কিলোমিটারে আসছিল। আজকে পাবেন আপনি খোলা জায়গা। এটা কেন? আমরা সবসময় হচ্ছিল একটি হলো সুষম রাষ্ট্রের কথা বলতেছি, সুষম নগরায়নের কথা হচ্ছিল বলতেছি, কিন্তু এই জায়গাগুলোর দায়িত্বে যারা ছিল তারাই তো এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি আমাদেরকে হলো ভালনারেবল অবস্থার মধ্যে হচ্ছিল ফেলে দিয়েছে। আজকে এই জায়গাটাতে যদি উত্তরণ আমাদেরকে যদি করতে হয়, আজকে গত ড্যাবের মধ্যে, অর্থাৎ ড্যাব নিয়ে হলো অনেক প্রশ্ন আছে, কিন্তু গত ড্যাবে হচ্ছিল ঢাকা শহরের চারপাশে একটা ব্লু নেটওয়ার্ক সৃষ্টির একটি পরিকল্পনা হয়েছে। প্রায় 1100 কিলোমিটার রাস্তা হচ্ছিল ব্লু নেটওয়ার্কের মধ্যে হচ্ছিল নিয়ে আসার কথা হচ্ছিল বলা হয়েছে, কিন্তু আমরা চাই সেই জায়গাগুলোকে আমরা যেমন বললেন যে হলো ওয়াটার বাস চালু করবে। কথা এই শুনতেছি আমি প্রায় 20 বছর ধরে ওয়াটার বাস আমরা হচ্ছিল চালু করবো, কিন্তু আমরা এটার কোনো দৃষ্টান্ত কিন্তু আমরা এখনো পর্যন্ত হচ্ছিল দেখি না। নদীগুলোতে চলবেন কি করে? নদীগুলোতে হলো দখল এবং দূষণে হচ্ছিল পরিপূর্ণ। সার্কেল ওয়াটার যে হচ্ছিল করবেন একমাত্র হাতির ঝিলে হচ্ছিল এই যে বিষয়টা। ওখানে যদি আপনারা গিয়ে দেখেন কত চমৎকার একটা হচ্ছিল ওয়াটার বাস সার্ভিস গুলো হচ্ছিল ওখানে হচ্ছিল চলে। কেন এইটাই আমরা সমস্ত এই যে গুলশান লেক থেকে, বাড়িধারা লেক থেকে এই জায়গাগুলোতে কেন আমরা হলো নিয়ে আসতে পারিনি? কত টাকা খরচ হয় প্রত্যেক বছর? সিটি কর্পোরেশন এই খালগুলাকে হচ্ছিল নিয়ন্ত্রণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন 370 কোটি টাকা নেয়। দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন 360 টাকা। প্রত্যেক এমনি তো আছে প্রত্যেক মাসে মাসে তারা হচ্ছিল প্রায় 30 কোটি টাকার মতো হচ্ছিল এই খালগুলাকে রক্ষণাবেক্ষণের জন্য হলো, পানি যেন না হয় সেটাকে নিতে হবে। আর ড্রেনেজ গুলো আজকে হলো বক্স এবং ড্রেনেজ কালভার গুলো পলিথিন সহ বর্জ্যে একদম হচ্ছিল ভরে গেছে। আমাদের ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনা 2 জন কর্মকর্তা হচ্ছিল আছে। ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা খুবই খারাপ। আমরা এই হয়তো বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাই দেখবেন যে রাস্তার কাছে যেখানে ড্রেন আছে সেখানে হলে STS আমরা হলো তৈরি করছি, সেখানে গিয়ে হচ্ছিল ময়লাগুলো ঠিক মতো ওখান থেকে নিয়ে যাওয়া হয় না। ফলে ওই ময়লা একদম একটু বৃষ্টি হলে যাই দেখবেন যে আপনি বিশেষ করে কলাবাগান, এই ধানমন্ডি এই অঞ্চলে যেগুলো আছে এগুলো সমস্ত ধুয়ে মুছে ময়লাগুলো ওই ড্রেনের সঙ্গে গিয়ে ফেলা হয়। ঢাকা শহরে প্রায় প্রতিদিন 2 থেকে 2.5 কোটি পলিথিন
ব্যবহৃত হয়। এই পলিথিন গুলা আমরা তো হচ্ছিল ওই ম্যানেজমেন্টে আমরা হচ্ছিল এখনো অভ্যস্ত হই নাই। ফলে এই পলিথিনটা সমস্ত গিয়ে হচ্ছিল এই আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই পলিথিন সহ যে প্লাস্টিক আছে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কোনো হচ্ছিল আমরা উদ্যোগ এখন পর্যন্ত হচ্ছিল করি নাই। পরে কারা করে নাই? এটা যদি ঢাকা শহরের কথা বলি তাহলে হচ্ছিল সিটি কর্পোরেশন আছে, ওয়াসা আছে, রাজুক আছে, এরা হলো সম্পূর্ণভাবে আমাদের এই নগর জীবনকে উদ্ধার করার জন্য, অর্থাৎ এই দুর্ভোগ থেকে উদ্ধার করার জন্য আমাদের আমরা কিন্তু প্রতি মাসে বা বছরে আমরা হলো ট্যাক্স কিনতে হলো দিচ্ছি, যেটা হলো স্যারও হচ্ছিল বললেন, কিন্তু আমরা সেবাটা কি পাচ্ছি? আমাদের চিন্তা চেতনায় মনমানসিকতা যে মানুষের সেবার জন্য যে তারা হলো ওই চেয়ারগুলোতে অধিষ্ঠিত হয়েছে, আমরা সেবার মনোবৃত্তি কখনোই আমরা তাদেরকে হচ্ছিল দেখি না। হ্যাঁ, ফলে আমরা আশা করব যে বর্তমানে সরকার ক্ষমতায় আসছে, এসে হয়তো 4 মাসে আমরা মনে করি না যে একদম সবকিছু সব উল্টাপাল্টা করে দিবে, তারা একদম সব ঠিক করে দিবে, কিন্তু আমরা চাই যারা হচ্ছিল পরিবেশ বিশেষজ্ঞ, যেহেতু স্যারও বললেন পরিবেশ বিশেষজ্ঞ আছে, নগর ব্যবস্থাপনায় আছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তাদেরকে হলো সম্পৃক্ত করে একটি হলো সমন্বিত ব্যবস্থা, এবং সমস্ত হলো যে সংস্থাগুলো ঢাকা শহরে প্রায় হচ্ছিল সংস্থা আছে প্রায় 30 থেকে 40টা সংস্থায় ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছিল নগর গভর্নেন্স সিস্টেমের মধ্যে আমাদেরকে অবশ্যই হচ্ছিল নিয়ে আসতে হবে, একক জায়গা থেকে আমাদেরকে নিতে হবে। আমাদের নদীগুলো আজকে হচ্ছিল ঢাকা বাংলাদেশে দেখেন যে আজকে বন্যা কেন হচ্ছে, নদীগুলো নাব্যতা হচ্ছিল না, নদীগুলো দখল দূর, অর্থাৎ এই যে পাহাড়ি ঢল আসতেছে, বাইরে থেকে পানি আসতেছে, অতিবৃষ্টি হচ্ছে, নদীকে পানিগুলো যে ধারণ করবে সেই ধারণ ক্ষমতাগুলো তো আমাদের হচ্ছিল নদী নেই। আমাদের জাতীয় নদী রক্ষা কমিশন একজন আছে, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো, তাদের কোনো ক্ষমতা নাই। তারা যে নদী দখল করতেছে তাদের কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার হচ্ছিল না, শুধু একজন কমিশন চেয়ারম্যান বসায় হচ্ছিল, ওই একটা পদ সৃষ্টি করে ওরকম ভাবে রেখে দিয়ে হচ্ছিল, মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর হচ্ছিল কিছু নেই। ফলে এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এগুলা কিন্তু সমস্ত আমরা গত 25 বছরে আমাদের আন্দোলনের পক্ষ থেকে এই সমস্ত কিছু হলো রেকমেন্ডেশন, কি করতে হবে না করতে হবে, এবং আমরা নিজের খরচে আমরা এই বিশেষজ্ঞদের নিয়ে এই পরামর্শগুলো নিয়ে কিন্তু একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে জলাবদ্ধ মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইনি মাঠ পর্যায়ে আর কি বিভাগীয় কমিশনার, পুলিশ, জেলা প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি নিজে জুম মিটিংয়ে এই সমন্বয় এবং সতর্কতা একটা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে এই ধরনের নির্দেশনা মাঠ পর্যায়ে বা মাঠ প্রশাসন কতটা আসলে বাস্তবায়ন করে, কার্যকরভাবে করে, কি অতীত অভিজ্ঞতা কি বলে? বর্তমান প্রধানমন্ত্রী তার আন্তরিকতার অভাব নাই। আমরা এই সময়ের মধ্যে যত পরিবেশ বিষয়ক ওনার যে হলো কথাবার্তা, যে ইনিশিয়েটিভ গুলো আমরা হলো নিয়েছি, সেটা আমরা অবশ্যই হচ্ছিল প্রশংসা করি, এবং তার আন্তরিকতার অভাব নেই। কিন্তু এই যাদেরকে হচ্ছিল নির্দেশনা হচ্ছিল দিয়েছিলেন, হ্যাঁ, আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছিল বলে তারা এই সব মানতে তারা প্রজেক্টের আকারে হচ্ছিল যেতে চায়, এবং কোনো কিছু হচ্ছে যেন গতকালকে আমাদের হচ্ছে পরিবেশ উপদেষ্টা যিনি হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, উনি একটা বলছেন যে এই পরিবেশ রক্ষা করার জন্য আমাদের যে প্রজেক্ট নির্ভরতার, এই নির্ভরতার সংস্কৃতি থেকে আমাদেরকে হচ্ছিল বেরিয়ে আসতে হবে। এই যে সমস্যাগুলো হয়, সরকার প্রধান হলো দেন, কিন্তু যারা কাজ করে মাঠ পর্যায়ে আমাদের অভিজ্ঞতায় বলে এই মাধ্যমে হয়তো আজকে বা কালকে তারা হচ্ছিল কাজ করবেন, পরের দিন দেখবেন যে এটাকে নিয়ে আর তাদের আর কোনো গুরুত্ব হচ্ছিল থাকে না। অর্থাৎ আমরা মনে করি যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে আমাদের যে হচ্ছিল জনদুর্ভোগ, জনগণের যে হলো দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটা হলো আমলাতান্ত্রিক জটিলতার জন্য। অর্থাৎ সরকার প্রধান নির্দেশনা দেন, কিন্তু সেই নির্দেশনা হচ্ছিল দেন না।